রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতের জাতীয় কবি নন, বাংলাদেশেরও শুধুমাত্র জাতীয় কবি নন। রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবন থেকে বাদ দিলে অনেক বড়সড় ভুল হয়ে যায়, দেশ চালাতেও ভুল হয়ে যায়। ভাবছেন ভর সন্ধ্যাবেলা হেয়ালি করছি, একদম না। মোহাম্মদ ইউনূসের জন্য বলছি, রবীন্দ্রনাথকে তো বাংলাদেশ থেকে পুরো বাদ দিয়ে দিয়েছেন জামাতিদের নির্দেশে, জিহাদিদের নির্দেশে। রবীন্দ্রনাথ ঠাকুর যদি একটু পড়তেন, চর্চাটা রাখতেন। ইউনূস আজকাল অবশ্য বই বলতে ওই জসিমউদ্দিনের লেখা জেহাদি কেতাব, আর পরামর্শ বলতে ডিপ স্টেটের দেওয়া পরামর্শ, এর বাইরে কিছু পড়েও না, শোনেও না। যা হোক, যদি রবীন্দ্রনাথের চর্চাটা রাখতেন তাহলে খামোখা তো দৌড়ঝাঁপ করতে হতো। দৌড়ঝাঁপ শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য। বাপরে বাপ, কি ভয়ঙ্কর কসরত! চিঠির পর চিঠি লিখে যাচ্ছে ইউনূসের সচিবরা। কিসব নাম, কিসব উপদেষ্টা এখন ওদের দেশে তো নির্বাচিত কিছু নেই এখন। যা হোক, তারা চিঠির পর চিঠি লিখে যাচ্ছে, আর সাংবাদিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে যাচ্ছে। অন্তত বিদেশ সচিব তিনি একজন আমলা, তিনি এখনো পর্যন্ত দায়িত্বজ্ঞান নিয়েই কথাবার্তা বলেছেন এই প্রসঙ্গে, কিন্তু প্রচণ্ড আকুপাকু করছে ইউনূসের প্রাণ। আসলে ইউনূসের সঙ্গী জিহাদিরা, জামাতিরা শেখ হাসিনাকে দেশে ফিরত এনে বিনা বিচারে ফাঁসি দিতে চায়। একদম পরিষ্কার ছক। চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেরকম জেলে পচাচ্ছে এবং জেলে পচিয়ে মারার ছক করেছে, বিচার দেবে না, শুনানি হতে দেবে না, আইনজীবী এলে পিটিয়ে মারবে, আইনজীবীদের নামে পাল্টা মামলা ঠুকে দেবে, ওই একই কায়দা। তার কারণ গোটা দেশের বিচার ব্যবস্থাটাই বলতে গেলে জিহাদি জঙ্গিরা হস্তগত করে ফেলেছে। দু একজন ভদ্রলোক বসে থাকলে তাদের করার ক্ষমতা কিছু নেই, তাদেরকে ঘিরে ফেলেছে জিহাদি আর জঙ্গিরা। অতএব নিয়ে এসো হাসিনাকে, বিনা বিচারে ফাঁসি দাও, আর যাদের ফাঁসি যাওয়ার কথা তারা বিনা বিচারে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। আজকে একটা পেয়েছে, ভারতে 10 ট্রাক অস্ত্র পাঠানোর ষড়যন্ত্রের মূল চক্রী লুৎফুজ্জামান বাবর। এরা ছাড়া পাবে আর শেখ হাসিনা ঢুকবে, এটা ছক। কিন্তু মুশকিল হচ্ছে ভুল জায়গায় করা নেড়েছেন ইউনূস। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত লাইন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধান শীষের উপর একটি শিশির বিন্দু। মোহাম্মদ ইউনূস দেখতেই পাননি, ঘর থেকে 2 পা ফেলে একটু চোখ মেলে তাকালেই বুঝতে পারতেন শেখ হাসিনা কোথায় গেছেন, কেন গেছেন, কবে ফিরবেন, তার যাওয়ার পিছনেই বা কি চুক্তি ছিল, তাকে ফেরানোর জন্যই বা কি কথাবার্তা হয়ে রয়েছে, সব তার সেনাবাহিনী জানে। তার দেশের সেনাবাহিনী, ভারত না। সেনাবাহিনী বললে আবার ওদের রক্ত গরম হয়ে যায়। এসব নতুন নতুন নাম দিয়েছে, ফ্যাসিস্ট রাষ্ট্র। জন্ম আমাদের গর্ব থেকে তারা নাকি আবার ফ্যাসিস্ট রাষ্ট্র। যাও, ছেড়ে দিলাম ওসব বালখিল্য কথাবার্তা। কিন্তু মোহাম্মদ ইউনূস নিজের দেশের সেনাপ্রধানের কাছে গেলেই জানতে পারতেন শেখ হাসিনা ভারতে গেলেন কেন, তাকে পাঠালো কে, তিনি পালিয়ে গেলেন নাকি সেনাবাহিনীর সহায়তায় পরিকল্পিতভাবে ভারতের কাছে আশ্রয় চাই। প্রথমে ভিসা নিয়ে এলেন, কূটনৈতিক ভিসা, তারপর সেই ভিসায় আশ্রয় চাইবেন, এটা ঠিক করেই এসেছিলেন। কোনটা? ভারত সরকার এখনো পর্যন্ত, ভারতের বিদেশ মন্ত্রক এটা নিয়ে কিছু বলেনি। কেন? তার কারণ প্রথমত মোহাম্মদ ইউনূস দেশের নির্বাচিত কেউ না। দ্বিতীয়ত ভারতের বিদেশ মন্ত্রক এত কিছুর পরেও ইউনূসের সম্মানে হাঁড়িটা হাটের মধ্যে ভাঙতে চায় না। যা হোক, একটা গালভরা নাম তো পেয়েছে প্রধান উপদেষ্টা। এখন সে যদি তার নিজের দেশের সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গেই কথা বলে না, বা তার সঙ্গে কথাবার্তা হয় না বলে প্রমাণ হয়, অথবা তার দেশের সেনাবাহিনীর সেনাপ্রধান যে তাকে পাত্তাই দেয় না, এটা জানানোরও প্রয়োজন বোধ করে না, সেটা ভারত সারা বিশ্বের সামনে ওই সম্মানের হাঁড়িটা ভাঙতে চায়। আমাদের সেনাপ্রধান গতকাল প্রত্যেক বছরের মতো এবছরের যে বার্ষিক প্রেস কনফারেন্স, সাংবাদিক বৈঠক, সেটা করেছে। ভারতীয় মিডিয়া তো ছিলই, আন্তর্জাতিক মিডিয়াও ছিল। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে তাকে অনেক কিছু প্রশ্ন করা হয়, অনেকগুলো প্রশ্ন করা হয়। নির্দিষ্ট শেখ হাসিনার প্রশ্নে তিনি এটা ওটা সেটা অনেক কিছু বলেছেন, আপনাদের শোনাবো যা যা বলেছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও জানাতে ভোলেননি, শেখ হাসিনার আসার আগে থেকে, বাংলাদেশে যখন থেকে ওই অভ্যুত্থানের নামে কার্যত জিহাদিদের ক্ষমতা দখলের খেলাটা শুরু হলো, তখন থেকে শেখ হাসিনা ভারতে আসা পর্যন্ত এবং এখনো আজকের দিনে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনী রোজ যোগাযোগ আছে, নিয়মিত যোগাযোগ আছে। বুঝুন কাণ্ড। ইউনূস বাবু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, সেনাবাহিনীর প্রধান জানেন হাসিনা কোথায় রয়েছে। দেখতে পেলেন না? যদি জানার চেষ্টা করতেন, অথবা আপনাকে জানানো তো যদি সেনাবাহিনীর প্রধানের
আপত্তি না থাকতো, যে কোনো একটা তো আছেই, তাহলে নিশ্চয়ই জানতে পারতেন। উল্টে এই গোটা ব্যাপারটা সামনাসামনি এসে পড়া কি হলো জানেন? গোটা বিশ্ব বুঝে গেল বাংলাদেশের সেনাবাহিনী ইউনুসকে পাত্তা দেয় না। প্রশ্ন এখন একটাই, এহেন ইউনুস, আজকে মকর সংক্রান্তি, ইউনুসের সংক্রান্তি, জাতীয় আন্তর্জাতিক নানা প্রেক্ষাপট আছে ইউনুসের সংক্রান্তি হওয়ার, কিন্তু যার দেশের সেনাবাহিনীর প্রধান তাকে এটা জানানোর প্রয়োজন বোধ করেন না, এবং তিনিও জানতে পারেন না শেখ হাসিনাকে পাওয়ার জন্য তিনি এত চিঠি চাপাটি লিখছেন, কিন্তু তার দেশের সেনাবাহিনীর সম্পূর্ণ পরিকল্পনায় জ্ঞাতসারে তাদেরই আগ্রহে এবং তাদেরই অনুরোধে ভারতে এসেছিলেন হাসিনা, ভারতে আছেন হাসিনা। প্রশ্ন একটাই, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশের সেনাকর্তারা এখনও কি নেত্রী বলতে দেশের নির্বাচিত নেত্রী শেখ হাসিনাকেই মানেন? তাই ইউনুস সাহেবের কাছে সব রিপোর্ট করেন না? শিরে তো সত্যিই সংক্রান্তি মনে হচ্ছে ইউনুস সাহেব। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ India is strategically important to us, and same is vice versa. Bangladesh is strategically important to us. Therefore, we are the neighbors. We have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was constant touch with him. ভারতের সেনা প্রধানের বক্তব্যে সাফ, ভারতে হাসিনাকে নিরাপদে পৌঁছে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী। হাসিনাকে চেয়ে তাই ইউনুসপন্থীদের লম্ফচম্ফ একেবারে অনর্থক। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত, বিচার ব্যবস্থার জন্য হাসিনাকে ফেরত পেতে গেলে ইউনুসকে কথা বলতে হবে নিজের দেশের সেনাকর্তাদের সঙ্গে, যে সেনাকর্তা বাংলাদেশের প্রথম সারির দৈনিককে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা। ভারতের স্বার্থ দেখলে ভারতও বাংলাদেশের স্বার্থ দেখবে। পার্বত্য চট্টগ্রাম স্থিতিশীল থাকবে, মায়ানমার সীমান্তেও স্থিতিশীলতা বজায় থাকবে, জানিয়ে দিয়েছেন ভারতের ওপর বাংলাদেশ নির্ভরশীল। কিন্তু ওই চোর না শোনে ধর্মের কাহিনী। একসময় যে দেশের গরিব মানুষের টাকা চুরি করে বিদেশে পালিয়েছিল, সে যে ওয়াকারুজ্জামান বার্তা শুধুমাত্র বুঝবে না তা বোঝাই যায়। তবে বাংলাদেশের সেনা প্রধানের পর ভারতীয় সেনা প্রধানের বক্তব্যে সাফ, হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা তা নির্ভর করবে দুই দেশের সেনা বোঝাপড়ার উপরে। গায়ে মানে না আপনি মোড়ল ইউনুস মার্কিন ও জামাত প্রভুদের কথায় যতই লাভ ঝাপ করুন না কেন, আদতে তার কানা করিও মূল্য নেই। পাবলিক বাংলা। আর এখান থেকেই আমার প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব, আমার আজকের প্রথম প্রশ্ন, আমার আজকের প্রথম অগ্নিবাণ। ইউনুস থাকবে কতক্ষণ? সংক্রান্তির দিন আমরা জানি অনেকটা বিজয়া দশমীর মতো আবহাওয়া। বিজয়া দশমীতে আমরা বলি ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। যে মানুষের সঙ্গে তার দেশের সেনাপ্রধান সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে না, কথা বলার প্রয়োজন বোধ করে না, যে লোকটি নিজের দেশের সেনা কি চায়, সেনা কি করেছে, সেনা কাকে চাইছে, কোনো কিছু না জেনে পাতার পর পাতা প্রতিবেশী দেশকে চিঠি লিখে যায় আর তাদের বিরুদ্ধে যুদ্ধ হুঙ্কার ছাড়ে তার হাজিল পারিষদরা, সে লোক থাকবে কতক্ষণ? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে এক এক আপনাদের পরিচয় করি দিই। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং আওয়ামী লীগের সমর্থক নাজমা কাউসার, আমার সঙ্গে অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়াও থাকবেন, বিএনপির সাংসদ। আমার সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, প্রাক্তন এনএসজি কর্তা। সালাউদ্দিন শোয়েব চৌধুরী ব্রিটস পত্রিকার সম্পাদক আমার সঙ্গে রয়েছেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক। এবং মৈনাক পুততুণ্ড আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ।
সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আমি আপনার কাছ থেকে শুরু করব। তার মানে বাংলাদেশের সেনাপ্রধান এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসকে খুব একটা জরুরি ব্যাপার স্যাপারে রিপোর্ট করা বোধহয় প্রয়োজন বোধ করেন না। আমি যদি নির্যাস ধরি সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সালাউদ্দিন সাহেব শুনতে পাচ্ছেন? ধন্যবাদ অনির্বাণ সিনহা বাবুল। সালাউদ্দিন সাহেব শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, আগে শুনতে পারিনি। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আমার আপনার কানেকশনে বোধহয় কোনো প্রবলেম হচ্ছে। বেশ, আমি অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়ার কাছে যাই। অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়া, আপনার দেশের সেনাপ্রধান যা জানেন, আপনাদের দেশের প্রধান উপদেষ্টা জানেন না, তিনি ভারতকে পাতার পর পাতা চিঠি লিখে যাচ্ছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে। শেখ হাসিনা ভারতে এসছেন আপনাদের দেশের সেনাকর্তাদের অনুরোধে। এখনও তাদের সঙ্গে আমাদের সেনাকর্তাদের রোজকার যোগাযোগ আছে। ফেরত চাইলে তাহলে সেনাকর্তার সঙ্গে গিয়ে কথা বলা উচিত না মোহাম্মদ ইউনূসের, নিজের দেশের সেনাকর্তার সঙ্গে? প্রশ্ন না, সৈয়দা আশরাফি পাপিয়ার সঙ্গেও যোগাযোগের সমস্যা হচ্ছে। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাই। দীপাঞ্জন বাবু, যতক্ষণ পর্যন্ত না আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরী এবং সৈয়দা আশরাফি পাপিয়াকে পাচ্ছি সঙ্গে, ততক্ষণ আপনার কাছে আমার প্রশ্ন খুব সিগনিফিকেন্ট লেগেছে আমার গতকাল আমাদের সেনাকর্তার, আমাদের সেনাবাহিনীর প্রধানের এই প্রেস কনফারেন্স, যেখানে তিনি বলেছেন হাসিনা আসার আগে থেকে দেশের পরিস্থিতি যখন থেকে খারাপ হয়েছে তখন থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর ক্লোজ কন্ট্যাক্ট আছে এবং যা ঘটেছে দুই সেনাবাহিনীর সম্পূর্ণ সম্মতি এবং আলোচনার ভিত্তিতে। দীপাঞ্জন বাবু। দেখো অনির্বাণ, তুমি তোমাদের খুব পুরনো আর্কাইভ থেকে ওই 5-6 আগস্ট, কারণ সে সময় এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আমাকে মোটামুটি প্রতি মুহূর্তে লটারি করতে করতে যেতে হচ্ছে কোন গেস্টের সঙ্গে সম্পর্ক পাবো। দীপাঞ্জন বাবু, পাচ্ছেন আমার কথা শুনতে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন ক্লিয়ার হয়ে গেছি। সরি, একটা ফোন এসে গেছে। প্লিজ বলুন, প্লিজ। দেখো তো ওই সময় দেখবে খুব ক্রিটিক্যাল, কারণ এখানে আরজি করের আন্দোলন, ওদিকে বাংলাদেশের এই অবস্থা। তো ওখানে আমি একটা কথা বলেছিলাম প্রথম দিন, যে আমার একটু সন্দেহ লেগেছে একটা ব্যাপারে, যে রাষ্ট্রের ক্ষমতায় থাকা, সংবিধানের শপথ নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, উনি মানে অনেকে বলছিল না যে উনি নাকি জাতির প্রতি একটা আবেদন রাখতে চেয়েছিলেন, সেনাবাহিনীকে বলেছিলেন 8 ঘন্টা সময় দেওয়ার জন্য, উনি একটা প্রেস কনফারেন্স করবেন বা টিভিতে বক্তব্য রাখবেন, তারপর উনি দেশ ছেড়ে চলে যাবেন। সেটা কিন্তু আর্মি দেয়নি। এবং কেন দেয়নি সেটা আজকে বোঝা যাচ্ছে। যে দেখো, ওই যে তাড়াহুড়া করে বার করে নিয়ে যাওয়া হয়েছে, ওটা প্রি প্ল্যান, যাতে ওই সময়টার মধ্যে কোনোভাবেই কেউ ডিমান্ড করতে না পারে যে আপনি ইস্তফা পত্র দিয়ে যান। উনি কিন্তু ইস্তফা পত্র না দিয়ে গেছেন, যার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি বলছেন যে এই মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ, এটা অসাংবিধানিক এবং অবৈধ। কারণ শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কারণ ওনার পদত্যাগ পত্র না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আছে, আর নাকি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে আছে। এই যে রাষ্ট্রপতির কাছে যাতে কোনোভাবে পদত্যাগ পত্র ব্যাপারটাই না আসে, সেই জন্য ওই একটা স্টেজ ড্রামা খুব প্ল্যান্ড ওয়েতে, এন্ড ক্রেডিট গোস টু চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান কে, এমন ভাবে বার করে নিয়ে যাওয়া হলো যেন মনে হলো তাড়াহুড়োতে ওনার প্রাণ বাঁচানোর জন্য বার করা হয়েছে। আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ আর্মি চাইলে আধা ঘন্টা সুযোগ দিয়ে ওনাকে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে কিন্তু একটা ফর্মাল একটা বিদায় হয়ে যেত, এবং তখন এই প্রশ্নটা আসতো যে উনি ইস্তফা পত্র দেন না কেন, যেটা আর্মি বলেছে যে এরকম সিচুয়েশন হয়েছিল, তাড়াহুড়ো করে চলে গেছেন এবং ইস্তফা পত্র দেন। তো আমার মনে হয় বাংলাদেশ আর্মির সর্বোচ্চ নেতৃত্ব এবং ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে শুরু থেকে একটা অত্যন্ত সুসংহত একটা ব্যবস্থা চলেছে।
এবং এরা জানে, দেখো এন্ড অফ দ্য ডে আর্মি জেনারেল চিফ তিনি তো আর সন্ত্রাসবাদী নন, তিনি তো ইউনুসের মতো দালাল নন, নাকি ওই নজরুল আসিফ আর মাহফুজের মতো রোহিঙ্গা বা আইএসআই বা আইএসআইএস বা আল কায়দা দালাল নন। উনি তো এন্ড অফ দ্য ডে একটা চিফ অফ আর্মি। বাংলাদেশের রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপ্রেম আর্মি ছাড়া তো আর কারোর কাছে শেখার তো জায়গা নেই। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপ্রেম চিফ অফ আর্মি স্টাফের কাছ থেকে তো শিখবেন। উনি সঠিক সময় সঠিক কাজ করেছেন, তার জন্য ওনাকে অভিনন্দন। এবং এখনো ওই আশাটা বেঁচে আছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবেই অনির্বাণ। বেশ, দীপাঞ্জনবাবু আমার সঙ্গে থাকুন। আমি আরও একবার যাওয়ার চেষ্টা করছি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে। ব্রিজ পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ভারতের সেনাপ্রধানের গতকালের প্রেস কনফারেন্স সারা বিশ্বে ইতিমধ্যে সাড়া ফেলেছে। ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর একেবারে মাথাদের মধ্যে ডে টু ডে কন্ট্যাক্ট আছে। তাহলে মোহাম্মদ ইউনূস কার কাছে কেন চিঠি লিখে শেখ হাসিনাকে ফেরত চাইছেন? এবং শুধু তাই না, তার দেশের সেনাকর্তাদের তার মানে তার উপর ভরসা নেই। মোহাম্মদ ইউনূসকে তারা এটা জানানোর প্রয়োজন পর্যন্ত বোধ করছেন না যে শেখ হাসিনা যেখানেই গেছেন, যা করেছেন সবটা আমরা জানি, আমরা ঠিক করেছি, আমরা প্ল্যান করেছি, আমরা এক্সিকিউট করেছি। অনেক ধন্যবাদ অনির্বাণ সিনহা বাবু। দেখুন, বাংলাদেশ থেকে শেখ হাসিনার যে চলে যাওয়া, এর পরবর্তী যে পরিস্থিতি আবার সবাই জানি, জঙ্গি জিহাদি জবাই বাহিনীর উত্থান। এখন বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে বড় ভুল ছিল, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সবচেয়ে বড় ভুল ছিল ইউনূসের মতো একটা প্রতারক, ভণ্ড এবং লম্পট বাজে লোককে এনে এই দায়িত্ব দেয়া। এটা ওনার সবচেয়ে বড় ভুল ছিল। আর ওনার সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত ছিল যে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দেয়া। না পাঠালে এই ইউনূসের জিহাদি জঙ্গি বাহিনী শেখ হাসিনাকে নির্মমভাবে বাংলাদেশে হত্যা করত, এবং এটা করার পরিকল্পনা তাদের ছিল, তারা পরে স্বীকার করেছে। এখন বাংলাদেশে যে আপনি বলছিলেন এতক্ষণ যে ইউনূস শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য খুব আকুল হয়ে গেছে, এটার একটা মূল কারণ হলো যে ইউনূসের তো সময় একেবারেই কম। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি আজ 14 তারিখ, আর 6 দিন পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, এই সময়টাতে ইউনূসের জঙ্গি জিহাদি জবাই বাহিনী চাচ্ছে যেভাবেই হোক শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে কারাগারে হত্যা করবে। এই সমস্ত বিচার টিচার এগুলো হলো একেবারেই অজুহাত। আমার মনে হয় জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং তিনি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের সেনাবাহিনী জঙ্গি জিহাদ এবং জবাই বাহিনীর চরম বিরুদ্ধে। কাজেই এই পরিস্থিতিতে বাংলাদেশ যখন একেবারে খাদের কিনারে না, খাদে পড়ে যাচ্ছে এই ইউনূসের কারণে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা যেমন শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পাঠিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, আজকে ওয়াকারুজ্জামান সাহেবকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে। সোজা হয়ে দাঁড়িয়ে জাতিকে এই দানবদের হাত থেকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য যা যা করতে হয় সেটা করতে হবে। ইউনূসকে বন্দি করতে হবে, ইউনূসের জঙ্গি জিহাদি জবাই বাহিনীর প্রত্যেককে বন্দি করতে হবে। বাংলাদেশে জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে ক্যাশ প্রোগ্রাম চালু করতে হবে, এবং তারপর সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কারণ নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের এই যে উন্নয়নের যে চাকাটা আবার ঘোরানো কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন যত দ্রুত সম্ভব প্রয়োজন। নির্বাচিত সরকার আসলে বাংলাদেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন ইউনূসকে আরো সময় দিতে চান, তাহলে বাংলাদেশের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। আমার মনে হয় না যে বাংলাদেশের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা ওনারা এটা হতে দিবেন। বেশ, আমি সৈয়দা আশরাফি পাপিয়ার কাছে যাব। পিএনপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগ হয়েছে আবার। সৈয়দা আশরাফি পাপিয়া, গতকাল ভারতের সেনাবাহিনীর প্রধানের যে বার্ষিক সাংবাদিক বৈঠক, তারপর সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি যা বলেছেন, তারপর গোটা বিশ্ব জুড়েই সাড়া পড়েছে। ওয়াকারুজ্জামান সাহেবের কাছে না গিয়ে মোহাম্মদ ইউনূস এত বড় বড় চিঠি নিজে লিখছেন, নিজের নানা উপদেষ্টাদের দিয়ে লেখাচ্ছেন ভারতকে কেন? আপনাদের দেশের সেনাবাহিনীর প্রধান তো জানেন শেখ হাসিনা কোন পরিস্থিতিতে কেন ভারতে এসেছেন, এবং তারাই সেটা অর্গানাইজ করেছে।
এরপরে আপনাদের দলেরও অনেকে শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে অনেক রকম মন্তব্য করছেন, সবাই করছেন বলছি না, কিন্তু অনেকে করছেন, অনেক কটু মন্তব্য করেছেন, ভারত বিদ্বেষী মন্তব্য করেছেন। আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমার প্রশ্ন, ভারতের অবস্থান কি, কতটুকু এই প্রসঙ্গে সেটা কালকে স্পষ্ট হয়ে গেছে। ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে মোহাম্মদ ইউনুসের কি কথা হয় না? মানে কে কাকে এন্টারটেন করেন না আমি বুঝতে পারছি না। মোহাম্মদ ইউনুস ওনাকে করেন না, নাকি উনি মোহাম্মদ ইউনুসকে এন্টারটেন করেন না, কোনটা? এই ক্ষেত্রে দাদা, বাংলাদেশ যে আপনাদের অতি উৎসাহ এবং আপনারা যে মন্তব্যগুলো বাংলাদেশ সম্পর্কে করেন, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি আমি মনে করি। একটা আপনার দেশের কেন্দ্রীয় সরকারের অধীনেই তো থাকে সেই দেশের সামরিক শাসন, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, এইটুক তো অন্ততপক্ষে থাকেই। তো তাহলে বাংলাদেশ একটা সরকার আছে, সেই সরকারের সাথে কি সামরিক বাহিনীর বিদ্রোহ সম্পর্ক থাকবে? সরকার যেটা করবে, যেটা করতে চাপে, সেটা তো চিন্তা ভাবনা করে করতে হবে, চিন্তা ভাবনা করে করতে চাবে। এবং বাংলাদেশে যতগুলো বাহিনী আছে, পুলিশ বাহিনী বলেন, সামরিক বাহিনী বলেন, তাদের তো সরকারের সাথে সমন্বয় করে চলতে হবে। আপনি যে কথাগুলো বলছেন ঠিক মনে হচ্ছে যে সামরিক বাহিনীর সাথে ইউনুস সাহেবের একটা ব্যাপক সাংঘর্ষিক অবস্থান সৃষ্টি করার লক্ষ্যে এই বক্তব্যগুলো আমি এতক্ষণ যেটা শুনলাম। একটা রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ সেটা সরকারের অধীনেই কিন্তু থাকে, সরকারের দ্বারাই কিন্তু পরিচালিত হয়। তো বাংলাদেশের সামরিক বাহিনী কি ভারতের দ্বারা পরিচালিত হবে? তা তো হবে না। সৈয়দা আশরাফি পাপিয়া, সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি এত সিনিয়র একজন সাংসদ, আপনি এত সিনিয়র একজন সাংসদ সৈয়দা আশরাফি পাপিয়া, আপনার তো এইটুকু জানার কথা। আমি আপনার থেকে অনেক ছোট, বয়সে অনেক ছোট, আপনার থেকে অনেক প্রবীণ আপনি। আপনার তো এইটুকু জানার কথা সৈয়দা আশরাফি পাপিয়া, যে সাংবাদিকরা কিছু সৃষ্টি করতে পারেন না রিপোর্ট ছাড়া। আপনি কি বলবেন? কুরুক্ষেত্রের যুদ্ধের যে বর্ণনা সঞ্জয় দিয়েছিলেন, আপনি বলবেন যুদ্ধটা সঞ্জয় সৃষ্টি করেছিলেন? না, উনি বর্ণনা করেছিলেন। আমি বর্ণনা করছি। আপনার দেশের সেনাবাহিনীর প্রধান সৈয়দা আশরাফি পাপিয়া, আপনার দেশের সেনাবাহিনীর প্রধান আপনার দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন না। এটা অনির্বাণ সিনহার সৃষ্টি নয়, এটা আপনার দেশের পরিস্থিতি। আপনি এটা বুঝে নিন। আপনি এই পরিস্থিতিকে চাপার চেষ্টা করছেন, ঢাকার চেষ্টা করছেন, কিন্তু শেখ হাসিনাকে কোনোভাবে আপনার দেশের সেনাবাহিনী আপনার দেশে ফিরিয়ে আনতে চায় না। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি এটার দিকে জোর দিন। আমার দিকে তাকিয়ে লাভ হবে না। বলুন। নিয়ন্ত্রণ করেছে ভারত, তার মনমতো সরকার বাংলাদেশে চায়, যার কারণেই তো ভারতের সাথে বাংলাদেশের জনগণের মানসিক দূরত্বটা তৈরি হয়েছে। ওয়াকারুজ্জামান কি চান? সৈয়দা আশরাফি পাপিয়া, ওয়াকারুজ্জামান কি চান? ইউনুস চান দেশে ফিরে এসে, সৈয়দা আশরাফি পাপিয়া, মোহাম্মদ ইউনুস এবং তার জামাতি জঙ্গি সঙ্গীরা চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ক্যাঙ্গারু কোর্টে বিচার করে তাকে ফাঁসিতে বা মৃত্যুদণ্ড দিতে। কিন্তু আমার প্রশ্ন ভারত নয়, ওয়াকারুজ্জামান কি চান? এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার দেশের সেনা প্রধান কি চান? এড়িয়ে যাচ্ছেন কেন? আপনার দেশ, সৈয়দা আশরাফি পাপিয়া, সৈয়দা আশরাফি পাপিয়া, দীপাঞ্জন বাবু হাত তুলছেন। আপনার দেশ এর আগে সেনা শাসনে থেকেছে, ভারত কোনোদিন থাকেনি, থাকবেও না। আমাদের গণতন্ত্রের সেই মজবুতি আছে। দীপাঞ্জন বাবু হাত তুলছেন। দীপাঞ্জন বাবু প্লিজ, দীপাঞ্জন বাবু। আমি দেখুন, ম্যাডাম যে আমি দেখতে পাচ্ছি না তো, অবভিয়াসলি উনি বোধহয় বর্ষিয়ান সাংসদ, কিন্তু এত কম জ্ঞান নিয়ে উনি কি করে কথা বলছেন? উনি কি বাংলাদেশের সংবিধান পড়েননি? আমরা ভারতীয় হয়েও তো বাংলাদেশের সংবিধান দেখেছি। একটা সংবিধানে বাংলাদেশে পরিষ্কার লেখা রয়েছে, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করেন আর সেই পদত্যাগ পত্র যদি রাষ্ট্রপতি অথবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গ্রহণ না করেন, তাহলে উনি প্রাক্তন প্রধানমন্ত্রী হন না, যতক্ষণ না নতুন নির্বাচন হচ্ছে। এই দুটোর একটাও হয়নি। তো এখনো কিন্তু সংবিধান অনুযায়ী শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর এই যে উনি বলছেন যে আর্মি, পুলিশ, বিভিন্ন বিভাগ তারা সরকারের সঙ্গে সমন্বয় করবে, সরকার কোথায়? এটা তো সোনার পাথর বাটি। এটা তো এই যে অন্তর্বর্তী পরিষদ, এটা তো সম্পূর্ণভাবে পাকিস্তানের আইএসআইএস বা দেশ, আল কায়দা তাদের দালাল, আমেরিকার ডিপ স্টেটের দালাল। তাদের তো সেই বৈধতাই নেই। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনার যদি এখনো আমার কথা শুনবার মতো ধৈর্য না হয়ে থাকে, তাহলে আমি বলবো সেটা দুর্ভাগ্যজনক। আমি আগেই বলেছি, বয়সে আমি নবীন, আপনি প্রবীণ, আপনি একজন সাংসদ, আপনি আপনার দেশের আইন খুব ভালো জানেন। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি শুধু চেঁচামেচি করছেন। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন না। ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের কথা হয় কিনা, আপনি আমাকে এইটুকুর উত্তর দিন।
যদি কথা হয় তাহলে ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা না বলে মোহাম্মদ ইউনূস আমাদের চিঠি লিখছেন কেন হাসিনাকে ফেরত পাওয়ার জন্য? হ্যাঁ, এইটা ওনারা বলতে পারবে। কেন ওয়াকারুজ্জামান কি হাসিনাকে ফেরত দেওয়ার মালিক, না ইউনূস হাসিনাকে ফেরত চাওয়ার মালিক নয়? আপনি কি মনে করেন? মোহাম্মদ ইউনূস হাসিনাকে ফেরত পাওয়ার মালিক কি না সেটা তো ওয়াকারুজ্জামান বলবেন। তিনি তো এখনো পর্যন্ত সেটা মনে করেননি বলেই মনে হয়। মৈনাক পুততুণ্ড ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসকে হয় এটা জানাননি। দুটো হতে পারে অপশন, দুটো অপশন মৈনাক পুততুণ্ড, দুটো অপশন হতে পারে। হয় সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসকে জানাননি যে তাদেরই ব্যবস্থাপনায় তত্ত্বাবধানে তাদের জ্ঞাতসারে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং রয়েছেন, অথবা এটা মোহাম্মদ ইউনূস জানে কিন্তু সে বাইরে হয় না যে বাবা মা হয়তো বকা দিয়েছে, ছেলে মেয়ে বুঝতে পেরেছে দোষ আমারই, কিন্তু কিছু করার নেই, হাত পা ছুড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূসের এই হাসিনাকে ফেরত চেয়ে পরপর চিঠি লেখা, এটা কি বাচ্চাদের হাত পা ছোড়া নাকি সত্যি তিনি জানেন না কোনটা? বৈনাক বাবু তিনি সত্যি জানেন না। মানে দেখুন, বাংলাদেশের এই যে সাম্প্রতিকতম ইতিহাস এবং বাংলাদেশের এই যে রেভলিউশন, এই যে নতুন সরকার গঠন, এই সবকিছুর মধ্যে যিনি দেশের এই মুহূর্তে প্রধান তিনি জানেন না যে পূর্ববর্তী প্রধান তিনি কিভাবে দেশ ছাড়লেন, কাদের সহায়তাতে, কোন হেলিকপ্টারে করে, কারা তাকে এসকর্ট করলো, এগুলো তিনি কিছু জানেন না। কিভাবে সেই তার ভবন থেকে বেরিয়ে তার বোনকে নিয়ে গাড়ি কিভাবে গেল সেই হেলিপ্যাড পর্যন্ত, এটা কাদের সমর্থনে হয়েছে, এটা তো সমস্ত পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে। এটা মানে জানা না জানা, অস্বীকার করা না করার কোনো বিষয় তো এখানে নেই। তিনি যখন যাচ্ছেন, তিনি যে ডেলিবারেশন করছেন, যে পদত্যাগ করা হবে কি হবে না, তার প্রতিটি সময়তে সেনাপ্রধান সেখানে উপস্থিত রয়েছেন, সেটা তো সবাই দেখতেই পাচ্ছেন। তাহলে এই যে নানা রকম ধোঁয়াশা এখন সৃষ্টি করা হচ্ছে এবং তার সাথে সাথে এই যে প্রত্যর্পণের বিষয়টা নিয়ে ক্রমাগত বলে চলা হচ্ছে, প্রত্যর্পণের বিষয়টি নিয়ে বলা হচ্ছে, কখনো পাসপোর্ট বাতিল করা হচ্ছে, এইভাবে যে একটা প্রেশার বজায় রাখার যে চেষ্টা, এটা খানিকটা হাত পা ছোড়া তো বটেই। কারণ দেখুন, এটা তো আমরা বুঝতে পারছি যে এই যে কেয়ারটেকার যে সরকার রয়েছে, সে কেয়ারটেকার সরকারের আইনগত ভ্যালিডিটি অত্যন্ত প্রশ্নচিহ্নের মুখে এবং ক্রমাগত নির্বাচন নতুন করে করানোর একটা প্রেশার কিন্তু এই সরকারের উপরে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে এখন তার ওয়ে আউট কিছু তিনি দেখতে পাচ্ছেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে যে সহায়তার প্রত্যাশা তিনি করছিলেন, তার অনেকটা রাস্তা তিনি নিজেই মেরে রেখেছেন মোহাম্মদ ইউনূস। কারণ 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প আসছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সর্বজন বিদিত সম্পর্ক কিন্তু মোটেও ভালো নয়। আরেকটা ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে ট্রাম্প যখন ইলেকশনে জিতেছিলেন তখন আবার শেখ হাসিনা তাকে একটা চিঠি পাঠিয়েছিলেন, কনগ্রাচুলেটরি মেসেজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু তিনি সই করেছিলেন সেই মেসেজটাকে। তাহলে এই সমস্ত ফ্যাক্টর গুলো তাকে কিন্তু একটা খুব প্রেসারের মধ্যে রেখেছে। তাহলে এগুলোরই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ক্লেম গুলোর মাধ্যমে। নাজমা কৌসার, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আপনার দেশের একজন কূটনীতিক, একসময় ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তারিক করিম। এই যে সাম্প্রতিক সময় বিএসএফ এবং বিজেপির মধ্যে এত সমস্যা দেখা দিচ্ছে, আমাদেরই দেশের ভিতরে, অর্থাৎ ভারত তার দেশের ভিতরে কোথাও 100 গজ, কোথাও তারও বেশি ভিতরে বেড়া দিচ্ছে, কাঁটাতারের বেড়া, তা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তারিক করিম কি বলেছেন আমি একবার শুনে নিই। সাধারণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সেনাপ্রধান যা বোঝেন তা বিজেপি কি বুঝে না, নাকি বুঝতে বারণ করা হয়েছে? আমি তারিক করিমের বক্তব্য এই প্রসঙ্গে একবার শুনে নিই, তারপর আমি নাজমা কৌসার আপনার কাছে আসছি। তারিক করিম: These are construed as acts which display a certain sense of suspicion or hostility. And there I think we should engage, activate our diplomatic channels and links. We have border format for border consultation between officials of the two sides. We should upgrade the activation of these bodies and try and diffuse it. নাজমা কৌসার, তারিক করিমের মতো মানুষ বলছেন, প্রথমত ভারত নিজের জমিতে বেড়া দিতে পারে, আমাদের যদি খুব আপত্তি থাকে আমরাও আমাদের জমিতে বেড়া দিতে পারি। কিন্তু উনি যে প্রশ্নটা করেছেন খুব মৌলিক প্রশ্ন। ওনার কথা বক্তব্য হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যা সম্পর্ক ছিল তাতে হ্যাঁ, এটা বহুদিন ধরে আমাদের সীমান্তের বহু এলাকা কাঁটাতারবিহীন ছিল, কিন্তু এত দ্রুত ভারতকেই বা এত জোরদারভাবে নামতে হলো কেন সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য? তার কারণ কোথাও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, কোথাও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, ভারতের মনে এমন কোনো সংশয় তৈরি হয়েছে যার জন্য এটা করা হচ্ছে। এখন এটা তারিক করিম যখন বলছেন,
তার আগে বিজিবিও কিন্তু একই কথা বলেছে যে ভারত নিজের জমিতেই ফেন্সিং দিচ্ছিল। আমার কাছে সেটাও আছে, আমি শোনাতে পারি। অর্থাৎ বক্তব্য আলাদা কিছু নয়। আমি একবার তাও অফিসিয়ালি শুনিয়ে নিচ্ছি। সৈয়দ আশরাফি পাপিয়া আছেন, উনি আবার এক্ষুনি বলবেন আমি বাংলাদেশের ব্যাপারে নাক গলাচ্ছি। কিন্তু আপনাদেরই বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কি বলছে? ভারত কি বাংলাদেশের জমিতে বেড়া দিতে গেছিল? শুনুন কি বলছে। আপনারা জানেন আমাদের চৌকা বিওপির 177 মেইন পিলারের 2S এখানে 1200 গজের মতো সীমান্তের কাঁটাতারে বেড়া নাই। তো ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাঁটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। নাজমা কওসার, আপনি একজন প্রবীণ আইনজীবী। আমি জানি না পৃথিবীর কোনো ইন্টারন্যাশনাল কনভেনশনে কোনটি দেশ তার নিজের সীমানার ভিতরে বর্ডার দিলে অন্য একটি দেশের বাহিনী, সে যে বাহিনীই হোক, তারা তীব্র আপত্তি জানাতে পারে কিনা। কিন্তু এমন হাস্যকর কাণ্ডকারখানা ঘটছে। আমি বলছি এটা তো একরকমের হাস্যকর কাণ্ড, গোটা পৃথিবী দেখতে পাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি হাস্যকর, কার্যত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন যিনি, প্রধান উপদেষ্টা নাম নিয়ে, তিনি জানেন না তার দেশের সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এবং পরিকল্পনায় শেখ হাসিনা ভারতে এসছেন, রয়েছেন এবং এখনও তার দেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ডে টু ডে কন্ট্যাক্ট আছে। তিনি তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে হঠাৎ এই ভারত বিরোধী জিগিরে নেমেছেন। আয়দার সেনাবাহিনীর অনুমোদন নেই, অথবা উনি জানেন সেনাবাহিনী কি বলছে, সেনাবাহিনী কি চায়, ওনার অন্য কোনো স্বার্থ আছে। কোনটা নাজমা কওসার? ধন্যবাদ আর বাংলাকে। অ্যাকচুয়ালি দুর্ভাগ্যজনকভাবে গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সমগ্র বিশ্ব সেটা দেখেছে। একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে, দেশবিরোধী একটি চক্র, বিদেশি চক্রান্তের মাধ্যমে জঙ্গি, হিজবুত তাহরির, জামাতে ইসলাম, যারা আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরোধী শক্তি, 30 লক্ষ শহীদের হত্যায় যারা সরাসরি সংযুক্ত ছিল, আমাদের 2 লক্ষ মা বোনদের নির্যাতনের প্রায় 2,69,000 মা বোন লিস্টেড ছিল যারা ধর্ষিত হয়েছে, তাদের ধর্ষণের সাথে যারা সরাসরি সংযুক্ত ছিল, সেই শক্তি, অপশক্তি জামাতে ইসলাম, যাদের চক্রান্তে এই জঙ্গি বাহিনী দেশকে যখন দখল করেছে, কূট কৌশলের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশে একটা অরাজকতা তৈরি করেছে, রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে, রাষ্ট্রীয় স্থাপনা, মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশন সহ সমস্ত স্থাপনা, জাতির জনক বঙ্গবন্ধুর বাসভবন জ্বালিয়ে পুড়িয়ে, জাদুঘর, স্মৃতি জাদুঘর, সমস্ত কিছু যখন জ্বালিয়ে পুড়িয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে, তখন সেই মুহূর্তে তখন দেশের পরিস্থিতি রক্ষা করার স্বার্থে আমাদের দেশপ্রেমিক, আমি বিশ্বাস করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাণ রক্ষার্থে ওনাকে তারা বাধ্য হয়ে ভারতে পৌঁছে দিয়েছে, নিরাপত্তার খাতিরে ওনাকে রেখে গেছেন এবং সেখানে বসে উনি নিরাপদে আছেন, ভারতের আতিথেয়তায় আছেন, ভাষের জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। আপনার কি মনে হয় নাজমা কওসার, ওয়াকারুজ্জামান বা তার বাহিনীর সমর্থন ছাড়া, আমি বলছি তার বাহিনীর সমর্থন ছাড়া, একদম প্রত্যক্ষ সমর্থন ছাড়া, শেখ হাসিনাকে বাংলাদেশে কেউ, আমি মোহাম্মদ ইউনূস বলে বলছি না, যে কেউ ফিরিয়ে নিয়ে যেতে পারবে? আপনাদের সেনাবাহিনী চায় শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরুক? কেউ জোর করে ফিরিয়ে নিতে পারবে না কখনোই। জনগণ চাবে এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আজও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, আর ডক্টর ইউনূস ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলকারী। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, আজকের এই মুহূর্তেও নেই। এবং তারা যেই চক্রান্ত করছে দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, তারা কখনো বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাচ্ছে, তারা কখনো সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে, তারা বাংলাদেশের পতাকা পরিবর্তন করতে চাচ্ছে, তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছে। একটা অস্থিতিশীল অরাজক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশে। বেশ, আমি ঠিক এখান থেকে আরেকবার সৈয়দ সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন,
ভারতকে এতগুলো চিঠি পাঠানোর পরও ভারতের তরফ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের এই চিঠিগুলির কোনো উত্তর দেওয়া হয়নি। সংবাদ মাধ্যম আমাদের দেশেও জিজ্ঞাসা করেছে, জানানো হয়েছে এখনই কিছু বলার নেই চিঠি সম্পর্কে। তার কারণ কি তাহলে এইটাই ছিল ধরে নেব? এবং আমি আরেকটা জিনিস আমি আপনাদের এন্ড থেকে জানতে চাই, সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ভারত কি সেদিনকে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে যেদিন হাসিনা যেভাবে এসছিলেন, যারা তাকে ভারতে পাঠিয়েছিলেন তারা সেভাবে তাকে দেশে ফেরত চাইবেন? সালাউদ্দিন শোয়েব চৌধুরী। দেখুন অনির্বাণ বাবু, যে এখানে ভারত শেখ হাসিনাকে গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে। সেনাবাহিনীর বিমান গিয়ে শেখ হাসিনাকে ভারতে দিয়ে এসছেন। এখন ভারত তো একটি জঙ্গি জিহাদি জবাই বাহিনীর হাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না বা করতে পারেও না, এটা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। আর আমি আজকে অত্যন্ত ভালো লাগছে যে সৈয়দা আশরাফি পাপিয়া উনি যে বিবৃতি দিয়েছেন, এতে আজকে প্রমাণিত হলো যে বিএনপির নেতা, মূল নেতা হলেন মোহাম্মদ ইউনূস, তারেক রহমান মাইনাস, খালেদা জিয়া মাইনাস, এবং সৈয়দা আশরাফি উনি কখনোই নির্বাচিত হয়ে এমপি হননি। ওনাকে ওই 30টি আসনের 1টি আসন দেওয়া হয়েছে, এবং এ কারণে ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে ওনারা ইউনূসকে ওনাদের নেতা বানিয়েছেন। আজকে থেকে আমরা জানলাম যে বিএনপির মূল নেতা মোহাম্মদ ইউনূস, এবং মোহাম্মদ ইউনূসের যত অপকর্ম, অবৈধ অপকর্ম যা হচ্ছে, লুট তরাজ, হিন্দু নির্যাতন, হত্যা, নারী নির্যাতন যা করেছে আগস্ট থেকে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব বিএনপির উপর আসতে হবে। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কথা নিয়ে, সালাউদ্দিন শোয়েব চৌধুরী যা বলছেন তা আমি সৈয়দা আশরাফি পাপি, আমি আপনার প্রতিক্রিয়া চাইবো। উনি বলছেন আপনার বক্তব্যে স্পষ্ট হয়ে গেল বিএনপির আসল নেতা ইউনূস, তারেক রহমান নন বা খালেদা জিয়া নন, তাই কি? আপনাদের এরপরে কোনো টক শোতে আপনাদের টিভি আমন্ত্রণ জানালে আমার আসার কোনো প্রশ্নই আসে না, কারণ যে কোনো তথ্যকে অপব্যাখ্যা করলে এটা মানুষের ইমেজও নষ্ট করে, আর হচ্ছে এটাতে মানুষের যে ব্যক্তি মর্যাদা সেটাও কিন্তু ক্ষুণ্ণ হয়, এবং আস্থার জায়গাটা কিন্তু আর থাকে না। ডক্টর ইউনূস কি বিএনপির সদস্য না বিএনপির উপদেষ্টা? উনি যে কথাটা বললেন, আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সামরিক বাহিনী দিয়ে গেছে শেখ হাসিনাকে ভারতের সরকারের কাছে, তাহলে ইউনূস সাহেব কি সামরিক বাহিনীর ওয়াকারের সাথে কথা বলছে না? ভারত সরকারের কাছে কেন চিঠি চালাচালি করছে? তো সেইটা একটা রাষ্ট্রের যে সংজ্ঞা, এটা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের যে সংজ্ঞা, সে রাষ্ট্রের সংজ্ঞা মাফিক সামরিক বাহিনী কি অন্য দেশের অধীনস্থ হবে? সেই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সেই রাষ্ট্রীয় সরকারের প্রতি তো সকল বাহিনী আনুগত্যশীল হবে। তাহলে এই কথাটা বলার কারণে উনি ডক্টর ইউনূসকে বিএনপির উপদেষ্টা বানিয়ে দিলেন, এবং তাহলে সৈয়দা আশরাফি পাপিয়া, বেশ, তাহলে সৈয়দা আশরাফি পাপিয়া আপনি আমাকে ব্যাখ্যা করা, বেশ সৈয়দা আশরাফি পাপিয়া, বেশ আপনি উত্তর দিয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আপনি দয়া করে আমার একটা প্রশ্নের উত্তর দিন। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। তাহলে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের এই বোঝাপড়াটা হচ্ছে না কেন? যে বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতকে ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছেন, তিনি আবার ভারত সরকারের কাছে আবার ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ফেরত চাইবেন? এর মধ্যে এত মন্ত্রক, এত উপদেষ্টা আসার দরকার নেই তো। আমি সেনাবাহিনী যিনি রেখে এসছেন তিনি নিয়ে যাবেন। ঠিক আছে, আমাকে এখন উত্তরটা দিতে দেন। আমি সেনাবাহিনীর সদস্যও নই, আবার ডক্টর ইউনূসের সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য কিন্তু আমি নই। আমি একটা বাংলাদেশের মানুষ। উনি বললেন যে নির্বাচিত না, তো বাংলাদেশের সংবিধানের সংরক্ষিত আসন এমপিদের দ্বারা নির্বাচিত আসন, সবাই যেভাবে হয় আমিও সেভাবে হয়েছি। তো উনি একবারে সংরক্ষিত মহিলা আসনটাকে সালাউদ্দিন সাহেব যেভাবে একটু কটা চোখে দেখলেন এবং নির্বাচিত আমি নই বলে যে মন্তব্যটা করলেন, এতে তো আর মানুষের তাৎপর্যটা কমে যাবে না। এইখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা কেন বুঝতে ব্যর্থ হচ্ছেন এটা আমার কাছে বোধগম্য নয়, যে একটা সরকারের অধীনস্থ নিয়ন্ত্রিত সব কি থাকবে হচ্ছে সরকারের, তো সেখানে আপনারা সরকারকে আলাদা করে দেখছেন, সেনাবাহিনীকে আলাদা করে দেখছেন। আমি বলছি সরকার এবং সেনাবাহিনীকে আলাদা করে দেখার কোনো কারণ নাই। ইউনূস সরকার শপথ নেওয়ার আগে সেনাবাহিনী পাঠিয়েছে শেখ হাসিনা আজাদকে দিল্লি থেকে ইন্ডিয়াতে, কিন্তু শপথ নেওয়ার পর সরকারের প্রধান হওয়ার পর সেনাবাহিনীর সাথে ইউনূস সরকারের কোনো টানাপোড়েনের আপনি যে যুক্তি দিচ্ছেন একটি শিশু বুঝবে এই যুক্তির আসলে কোনো সারবত্তা নেই। আমরা দেখিনি জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি, জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি, তারা দেশের সেনাপ্রধানের গুরুত্ব বোঝে। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি খুব কৌশলে প্রশ্নটাকে পাশ কাটিয়ে যাচ্ছেন, কিন্তু আমার ধারণা আপনিও বুঝতে পারছেন ইউনূসের সংক্রান্তি আসছে।
এই সংক্রান্তির থেকে খুব বেশি দূরে নয়। আমি মৈনাক পুততুণ্ডর কাছে জিজ্ঞাসা করব, মৈনাক পুততুণ্ড, আপনার কি ধারণা, আমি যা বলে শুরু করেছিলাম যে প্রশ্ন রেখে, ইউনূস থাকবে কতক্ষণ, কখন বিসর্জন বলে মনে হয়? ইউনূস থাকবে কতক্ষণ, এইটা আপনি যেমন প্রশ্ন করেছেন ইউনূস থাকবে কতক্ষণ, আমাদের দেশের আভ্যন্তরে আমাদের দলের অবস্থানটা হচ্ছে অতি বিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বটা প্রদান করা হোক। এটা আমি জানি সৈয়দা আশরাফি পাপিয়া, এটা আপনাদের দলের স্ট্যান্ড। মৈনাক পুততুণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, ইউনূস থাকবে কতক্ষণ এই পরিস্থিতিতে, আপনার কি মনে হচ্ছে? ম্যাডাম আমাকে বলার সুযোগ দেবেন দয়া করে। হ্যাঁ ম্যাডামের লাস্ট একটা কথার একটা জবাব শুধু দেই, তারপরে আপনার প্রশ্নটা জবাব দিচ্ছি। সেটা হচ্ছে যে উনি একটা লেজিটিমেসির প্রশ্ন তুলছেন এখানে, যে দেশের সেনাবাহিনী সে তো স্বাভাবিকভাবে দেশের যে শাসক বা দেশের প্রধান তার প্রতি অনুগত থাকবে, এটা তিনি ধরে নিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে ম্যাডাম এবং বাকিদেরকেও বলছি, যে দেশের সেনাবাহিনীর স্বাভাবিক আনুগত্য সেই সরকারের প্রতি দেখায় যেই সরকারের স্বাভাবিক লেজিটিমেসি রয়েছে। ইউনূস সরকারের যে লেজিটিমেসি, সেই লেজিটিমেসি রেভলিউশনারি বা বৈপ্লবিক লেজিটিমেসি, তার কিন্তু মেয়াদ বেশি দিন থাকে না। তাকে লেজিটিমেসি দেওয়ার পিছনেও এই সেনাবাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সরকারের ট্রানজিশনে। তাহলে কে কার প্রতি অনুগত, এই প্রশ্নটা কিন্তু ম্যাডাম এখানে উঠবে। আর তারপরের কথা, আপনার কথার ভিত্তিতেই আমি মৈনাক বাবু বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আপনার কথার ভিত্তিতে আমার আজকের ব্রহ্মাস্ত্র সেনার গুঁতো পিঠে, পেটে সইবে ইউনূসের। কথায় বলে পেটে খেলে পিঠে সয়, আমি বলছি উল্টোটা, পিঠে খাচ্ছেন ইউনূস, পিঠে গুঁতো, সেনার গুঁতো। আজ পিঠে পার্বণের দিন, পিঠে পুলির দিন, মকর সংক্রান্তি, পেটে সইবে ইউনূসের। আমি জিজ্ঞাসা করবো সৈয়দ আশরাফি পাপিয়াকে, কতক্ষণ ইউনূস, আর কতক্ষণ? আপনি যেভাবে কথা বলে বলছেন, কথাটা মোটেও এরকম না। 1-11 আসছে, তো 1-11তে আমরা তো দল পার্টি নিয়ে গোটা বাংলাদেশ ছেড়ে পৃথিবীতে পালাইনি। বেগম জিয়াও দেশে ছিল, আমরাও দেশে ছিলাম। নাজমা কৌসার, আমার সময় সংক্ষেপ। নাজমা কৌসার, সেনার গুঁতো পিঠে, পেটে সইবে ইউনূসের। ইউনূস কতক্ষণ? এলাকাতে নাই। ইউনূস সাহেব এখন নিরাপদভাবে সমগ্র বিশ্ব দেখছে। ডক্টর ইউনূস এখন নিরাপদে পলায়নের রাস্তা খুঁজছে, কারণ সমগ্র সারা বাংলাদেশে যে নৈরাজ্যিক অবস্থা তৈরি করেছে, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে যেভাবে রাস্তায় নামিয়ে এনেছে, ক্ষমতায় উনি অধিষ্ঠিত করেছেন, এবং উনি নিজে একজন বিপক্ষ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। উনি উনার জীবনে 54 বছরের বাংলাদেশে উনি কখনো কোনোদিন শহীদ মিনারে যায়নি, কোনো স্মৃতিসৌধে যায়নি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেননি। উনি কোনোদিন কোনো বক্তৃতা বিবৃতিতে কখনো মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো কথা বলেনি। আজকে জনগোষ্ঠীর মুখে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখে ইউনূস এখন পলানোর রাস্তা খুঁজছে। এবং সম্ভবত এটা ডিপ স্টেট জানে। সালাউদ্দিন শোয়েব চৌধুরী আমাকে বলেছিলেন যে ট্রেসি জেকবসনকে এত তড়িঘড়ি বাইডেন পাঠিয়েছেন, তার মেয়াদ শেষ জেনেও পাঠিয়েছেন ইউনূসকে নিরাপদে পালানোর রাস্তা করে দিতে। ট্রেসি খুব বিশ্বস্ত বাইডেনদের, ট্রেসি খুব বিশ্বস্ত গুপ্তরাষ্ট্রের। আমার আজকের প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে, আপনাদের কাছে, সোশ্যাল মিডিয়ায় আমি বাংলাদেশের মতামত নিলাম, তারা কি মনে করছেন ইউনূস কতক্ষণ থাকবেন, সেনার এই গুঁতো ইউনূস সামলাতে পারবেন কিনা, যা সামনে চলে এসছে। এবার আপনাদের প্রশ্নের উত্তর, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, ফের হাসিনারই হাতে বাংলাদেশ। তার কারণ এটা প্রমাণিত, শেখ হাসিনা যেখানে যেভাবে যেই উপায়ে থাকুন না কেন, তার সবটা বাংলাদেশের সেনাবাহিনীর সম্মতিতে, এবং তার ফেরাটাও বাংলাদেশের সেনাবাহিনীর সম্মতিতেই হতে হবে। অন্য কোনো শক্তি তাকে ফেরাতে পারবে না, তারা বাংলাদেশের যত আড়াই বড়াই করুক না কেন। আপনাদের উত্তর ফেসবুকে 79% মনে করছেন হ্যাঁ ফের শেখ হাসিনারই হাতে যেতে চলেছে বাংলাদেশ, 21% মনে করছেন না। এবার এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, প্রশ্ন ছিল ফের হাসিনারই হাতে বাংলাদেশ, 78% মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 22%। এবার ইউটিউবের পরিসংখ্যান, এখানে 90% মানুষ মনে করছেন হ্যাঁ, 10% মানুষ মনে করছেন না। মনে রাখা ভালো, এই ফেসবুক, ইউটিউব অথবা এক্স হ্যান্ডেল, এতে কোনো সীমানা নেই, আন্তর্জাতিক সীমানা নেই, আর নেই বলেই বাংলাদেশের জঙ্গিরা এসে আমার ফেসবুক অ্যাকাউন্টটা উড়িয়ে দিতে পেরেছে। এনিওয়েজ, আমি যেটা বলতে চাইলাম, বাংলাদেশের জঙ্গিদেরও আজকে ভোট করার যথেষ্ট সুযোগ ছিল ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে, তারপরেও তারা এই ভোটেও ইউনূসকে জেতাতে পারলেন না। শেখ হাসিনা ফিরছেন, বিপুলভাবে ফিরছেন, এটা অন্তত সোশ্যাল মিডিয়ার রেজাল্ট বলছে। বাকি রেজাল্টের জন্য তাকিয়ে থাকবো আমরা। মকর সংক্রান্তি শেষ, নতুন বছর আসছে, আমার ধারণা বাংলাদেশেও নতুন খবর আসছে।
অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।